আই থিঙ্ক কারো ল্যাব সেট আপে প্রবলেম হওয়ার কথা না। এখানে যারা আছে কম বেশি হচ্ছে সাইবার সিকিউরিটি সম্বন্ধে কম বেশি নলেজ আছে। সো কারো ল্যাব সেট আপে আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। এখন কারো ল্যাব সেট আপে প্রবলেম আছে কিনা একটু বললে বেটার হয়। ওকে, গুড। এটাই আশা করতেছিলাম সবার কাছ থেকে, যে যেটা মানে আমি ল্যাবে দিয়ে থাকি এটা যদি আপনারা পারফেক্টলি প্র্যাকটিস করেন, আই থিঙ্ক কারো প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, আজ হচ্ছে আমরা একটু নতুন স্টাইলে নতুন কিছু শিখবো, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে গ্রুপে, আমি টেলিগ্রাম গ্রুপে হচ্ছে দুইটা পিডিএফ দিয়েছি সিএস ভার্সন 3-র, যেটা হচ্ছে ইউসি কাউন্সিলরকে প্রোভাইড করে। এগুলো কিন্তু সবই কিন্তু পেইড, ঠিক আছে? এগুলো ফ্রি পাওয়া যায় না, সত্য কথা যেটা। এখন যদি কেউ লিক করে থাকে সেটা হচ্ছে আলাদা বিষয়, বাট এগুলো ফ্রি পাওয়া পসিবল না। তো এখানে হচ্ছে আমি দুইটা পিডিএফ দিছি। সো এক একটা ক্লাস মানে মডিউল টোটাল শেষ হবে, তারপরে মানে মডিউল শেষ হওয়ার আগে ওই মডিউলটা আমি দিয়ে দেবো, কিন্তু একবারে সব দিব না আপনাদের, ঠিক আছে? একবারে সব দিলে আপনারা সব দেখতে যেয়ে পরে মানে গোলায় ফেলবেন। সো স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিব আমি, ঠিক আছে? সো তাহলে আর কিছু নেই। আর হচ্ছে এই পিডিএফ গুলো কারোর সাথে শেয়ার করা যাবে না, ফার্স্ট অফ অল। সো এগুলো যেহেতু আমাদের নিজস্ব পিডিএফ, সো কেউ দয়া করে শেয়ার করবেন না পিডিএফ গুলো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল, ঠিক আছে? সো আমি স্ক্রিন শেয়ার করছি না, দেখা যায় স্ক্রিন? স্ক্রিন শেয়ার। ও, ওকে ওকে ওকে, এক মিনিট। আচ্ছা, এখন আই থিঙ্ক স্ক্রিন দেখা যায়, তাই না? ওকে, গুড। তো এটা হচ্ছে স্টুডেন্ট ম্যাটেরিয়াল, যেটা ইসি কাউন্সিলরকে প্রোভাইড করে। তো অ্যাজ হ্যাকার্স সিএস ভার্সন 3 যদি এক্সাম দিতে হয় সেক্ষেত্রে এই পিডিএফটা অবশ্যই লাগবে, প্রত্যেকের জন্য এটা লাগবে। এখন এই পিডিএফে এত এত ইংলিশ আছে, এত পেজ, এটা কি পড়া পসিবল আদৌ? পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে? শর্ট কাট ওয়ে খুঁজতে হবে। শর্টকাট ওয়েতে হচ্ছে আমাদের কি করা যেতে পারে? তবে আমরা যদি একটু এক্সাম প্রিপারেশনের দিকে তাকাই, তাহলে হচ্ছে আমাদের এক্সাম কোডটা হচ্ছে এটা। সো টাইটেল আছে সি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সিইএইচ। আর পোর্টালে যে এটা। সো এখন হচ্ছে এক্সামটা মূলত 4 আওয়ার্স, ঠিক আছে? যদি কিনা আপনারা হচ্ছে এমসিকিউ দেন। সো এমসিকিউ দিলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য এই পিডিএফটা খুবই বেটার। এমসিকিউ এটাতে প্র্যাকটিক্যালও আছে, কিন্তু এমসিকিউ দিলে এই পিডিএফ আপনাদের পড়তে হবে, সত্য কথা যেটা। এখানে আসলে আমার পড়ানোর কিছু নেই, আমি হয়তো শর্ট কিছু জিনিস যে এটা শর্ট করে দেবো, যা প্র্যাকটিক্যালে প্রত্যেকে হচ্ছে প্র্যাকটিক্যালি করবেন, তার ভেতরেই আসলে আসে বিষয়টা। কিন্তু কিছু লজিক্যাল ফ্যাক্ট আছে যেগুলো আসলে জানার দরকার প্রত্যেকের, ঠিক আছে? সো যেগুলো টিক কোশ্চেন আর কি, যেগুলো রিটেন মানে কি টিক কোশ্চেন যেগুলো, এগুলো আসলে কোশ্চেনটা হচ্ছে আচ্ছা, এক মিনিট, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করতেছি। আই থিঙ্ক দেখা যায়, তাই তো? হ্যালো? ওকে। তাহলে হচ্ছে এই যে যে কোশ্চেন 125টা কোশ্চেন, ঠিক আছে? 70%-এর অ্যান্সার দেওয়া লাগবে। কোশ্চেনগুলো আসলে কেমন হয়, এই যে, ঠিক আছে, কোশ্চেনগুলো এই টাইপের। সো এরা হচ্ছে একটা সার্ভিস দেয়, যেখানে অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 878টা কোশ্চেন আছে, এর মধ্যেই পাওয়া যাবে ওই 125টা, ঠিক আছে? সো এখানে সবগুলো দিবে না। তো এটা তো বাই পারচেস করার তো একটা ঝামেলা, তাই না? তো আমরা পারচেস না করে আমাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে, তারপরে এখানে আছে 30টা কোশ্চেন, এই যে এরকম, ঠিক আছে? এই কোশ্চেনগুলো একটু পড়তে হবে।
পড়লে একটা আস্তে আস্তে একটা আইডিয়া হয়ে যাবে। এক্সপ্লেইন, এই যে এক্সপ্লেইন করা আছে যে এটা ফিশিং কেন হলো, দেন এটা এক্সপ্লেইন করা আছে। তো এইগুলো একটু পড়তে হবে। পড়লে একটা আইডিয়া পাওয়া যাবে যে এটা হচ্ছে শুধুমাত্র রিটেন এক্সাম, যেটা ঠিক করছেন আর কি। তো ওটা গেল থিওরি এক্সাম। ঠিক আছে, এই যে এখানেও আছে অনেক কোয়েশ্চেন আছে, এখানে পিডিএফ আছে অনেক। সো লিঙ্ক আমি প্রোভাইড করে দিব, সমস্যা নেই। এখানে অনেক মানে এক্সামের কোয়েশ্চেন আছে। সো এইটা যদি পড়া হয় তাহলেও এনাফ, ঠিক আছে। এখানে অনেক কোয়েশ্চেন আছে। সো ডোন্ট ওয়ারি। আর হচ্ছে এইটা দেওয়ার সাথে সাথে পুরোটা ডাউনলোড করে ফেলাতে হবে, ঠিক আছে। তো আমি লিঙ্ক প্রত্যেককে প্রোভাইড করে দিব। কপি, অনেক বড় লিঙ্ক। সো লিঙ্ক আমি সবাইকে। আর কোশ্চেনের প্যাটার্নটা হয় এমন যে এখানে বলছে কি ফুললি কোয়ালিফাইড ডোমেন, টার্গেট ডোমেনটা কি সেটা এই যে এখানে। তারপরে এখানে আছে সার্ভার, এক্সাম্পল সার্ভার কোনটা, আইপিটা যে কীভাবে বার করতে হবে, যে এখানে উপায় বলে দেওয়া আছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমার নোট করা। আমি কয়েকটা কোশ্চেন আমি আর কি কীভাবে করা হয়েছিল, ঠিক আছে। তো এখানে আমি আর কি নোট করে রাখছি। তো এখানে নোট করার পরিপ্রেক্ষিতে কোশ্চেনে একটু চেঞ্জ আসে, ঠিক আছে। কিছু কিছু উত্তর মনে ছিল যে অ্যান্সার কি হবে, তো সেটাও আমি রেখে দিছিলাম। এই যে ভেরাক্রিপ ডিক্রিপ্ট করা লাগবে। এখানে মেশিন থাকবে দুইটা, একটা হচ্ছে আপনাদের হচ্ছে উইন্ডোজ 11, আরেকটা হচ্ছে আপনাদের প্যারট ওয়েস। তো ওয়ার্ক স্টেশন 1-এ থাকবে প্যারট ওয়েস, ওয়ার্ক স্টেশন 2-তে থাকবে হচ্ছে উইন্ডোজ 11-এর মেশিনটা। সো এখানে ভেরাক্রিপ্টটা সিক্রেট, এই সিক্রেটটাই হচ্ছে ইয়ে মানে পাসওয়ার্ড, ঠিক আছে। সো এটা দিয়ে ডিক্রিপ্ট করতে হবে এটা, ঠিক আছে। তারপরে এই মেন হ্যাশটা এখানেই আছে, দেন হ্যাশটা ডিক্রিপ্ট করলে এই যে এই পাসওয়ার্ডটা দেখাবে আর কি, ঠিক আছে। সো তারপরে হচ্ছে যে মেশিনটা অ্যাক্সেস করার পরে ওখানে হচ্ছে এই ফাইলটা পাওয়া যাবে। তো একটা মেশিন অ্যাক্সেস করার পরে এই টিএক্সটি ফাইলটা কিভাবে রিড করতে হবে সেটা দেখা যাবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডটা কিভাবে ক্র্যাক করা হবে। এই যে এই ফাইলটা আছে মেশিনের ভেতরে, প্যারোটোয়েসের ভেতরে। সো এটাকে ডিক্রিপ্ট করে পাসওয়ার্ডটা বের করতে হবে ক্র্যাক করে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রাফিক, আর এটির একটা আছে ফাইল থাকবে, ডকুমেন্ট ফাইল, পিকআপ ফাইল আর কি। সেটা অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে হবে যে সবচেয়ে বেশি মেসেজ লেন্থ মেসেজ কোনটা আর কি। সো এই যে 73 পাওয়া গেছিলো, ঠিক আছে। তারপরে ওখানে আছে কি সম্পূর্ণ ল্যাব বেস কিন্তু, ঠিক আছে। ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক সম্পূর্ণ ল্যাব বেসড। সো এ আইপিতে আর কি হচ্ছে ডিভিডাব্লিউ আর কি, এটা ডিরেক্টরি অ্যাক্সেস আর কি করে দেন হচ্ছে এই সিক্রেটটা পাওয়া গেছে, ঠিক আছে। তো এটা বের করতে হবে, তারপরে এসকিউএল ইনজেকশন অ্যাটাক পারফর্ম করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ভালনারেবিলিটি রিসার্চ করে যে একটা ফ্ল্যাগ পাওয়া গেছে, ঠিক আছে। সো এটা বের করতে হবে। তো এই ধরনের অনেকগুলো অ্যাটাক আসলে পারফর্ম করতে হবে প্রত্যেককে, ঠিক আছে। সো এসকিউএল ইনজেকশন অ্যাটাকস, তারপরে যে ডিডোজ অ্যাটাক কোনটা হয়েছে সে আইপিটা কোন আইপি থেকে সেটা বের করতে হবে প্যাকেট অ্যানালাইসিস করে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে একটা মানে ডিটেকশন অ্যানালাইসিস ফাইল আর কি, ডিআই, ডিটেক্ট ইজি। এই এই সফটওয়্যারটা দিয়ে ইজিলি ডিটেক্ট করা যায় আসলে এটা। তো আমরা দেখবো আর কি ম্যালওয়্যার অ্যানালাইসিসের আর কি পার্টটা। সো এটাও দেখবো আমরা। প্রত্যেকটা আসলে কোশ্চেন কোন জায়গায় কিভাবে সলভ করতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখব। মানে আমাদের চিন্তাধারা হচ্ছে কোর্সটা এমনই যে আমরা ডাইরেক্ট অ্যাজ এ হ্যাকার্স আসলে কিভাবে হচ্ছে আমরা সার্টিফিকেটটাও আমরা নিব, এবং আসলে রিয়েল লাইফে কী কী ইউজ করা হয় সেটা আমরা আর কি দেখব। আর হচ্ছে বিশেষ করে আমাদের হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা এই কোশ্চেনটা আমি স্কিপ করে যাই, অনেক কিছু দেখে ফেলাইছি। সো এগুলো আসলে খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, শেয়ার না করাটা বেটার ছিল আমার জন্য। তারপরেও আমি শেয়ার করলাম আপনাদের, ভিডিওটা ইউটিউবেও যাবে, সো এটা একটা ফ্যাক্ট। তো আমাদের এই কোশ্চেনগুলোও আছে, আমরা এটাও সলভ করব। তো
এই গেল এক্সামের ফ্যাক্টর। এখন যদি আমরা নিচে যাই, তো হচ্ছে এখানে কাজ কি, একটু নিচে যাই। এত 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 ইজি বিজি লেখা, এত পড়ে তো পারা তো পসিবল না। আমরা হচ্ছে মেন মেন যে টপিকস, ইম্পর্টেন্ট টপিকস, সেগুলো আমরা তুলে নেব এখান থেকে। এত এত পেজ এখানে টোটাল হচ্ছে, হিসাব যদি করা হয় যে এই সিএস মডিউলের যতগুলো পিডিএফ আছে, ডকুমেন্টস পিডিএফ, টোটাল প্রায় হচ্ছে 4000 পেজের কাছাকাছি। তো 4000 পেজের কাছাকাছি, এটা তো আসলে পড়ে মুখস্থ করা পসিবল না, তাই না? হোয়াট ইজ হ্যাকিং, হ্যাকিংটা কি, এটা পড়ে নেবেন, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে ভালনারেবলের উপর ডিপেন্ড করে যে এক্সপ্লয়েট করে সিস্টেমের কন্ট্রোল নেওয়াটাই আনঅথরাইজ, সেটা মূলত হ্যাকিং, ঠিক আছে? সো এটাই হ্যাকার্স টাইপস অফ থ্রি টাইপস, যে হচ্ছে এক হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, আর গ্রে হ্যাট হ্যাকার্স, থ্রি টাইপস অফ হ্যাকার্স। তো হোয়াইট হ্যাট হ্যাকার্সের কাজ কি, যে হচ্ছে সে শুধু ভালো কাজগুলোই করে, আর ব্ল্যাক হ্যাট হ্যাকার্স সে শুধু খারাপ কাজই করে, আর গ্রে হ্যাট হ্যাকার্স তারা ভালো মন্দ দুটাই করে, ঠিক আছে? সো এটা আমি মুখে মুখে বলে গেলাম, জাস্ট এই যে হ্যাকার্স অফ টাইপস, তো মুখে মুখে বলে গেলাম, জাস্ট এটাই মনে রাখলেই হবে, ঠিক আছে? সো আমরা থিওরি বেসিসে আসলে এইভাবেই জিনিসগুলো আর কি হচ্ছে আম, উম, মানে ফেস করব, ঠিক আছে? তারপরে আরও হ্যাকার্স বিভিন্ন টাইপসের আছে, ঠিক আছে? সো এগুলো একটু ব্লু হ্যাট হ্যাকার্স, রেড হ্যাট হ্যাকার্স, গ্রিন হ্যাট হ্যাকার্স। তো এখন এই টাইপগুলো আসলে পর আসছে, ফার্স্টে এই তিনটা টাইপসই ছিল আসলে, ঠিক আছে? হ্যাকার্স টাইপ ছিল এই তিনটা, এরপরে না এগুলো আস্তে আস্তে আসছে, ঠিক আছে? নাম, এখন নামে কি আসে যায়, তাই না? সো আমাদের ওটা ফ্যাক্ট না। তো আমাদের হাউ এআই ড্রাইভেন ইথিক্যাল হ্যাকিং হেল্পস ইথিক্যাল হ্যাকার্স। তো একজন হচ্ছে ইথিক্যাল হ্যাকারকে আসলে এআই কিভাবে হেল্প করতে পারে, এটা একটা ফ্যাক্ট। তো এটা আমরা প্রবলেম ফেস করার জন্য, যেমন আচ্ছা, কি ব্যাপার, ভুলে গেলাম নাকি? সিএলআই, ওকে। জেমিনাই সিএলআই আছে। এখানে আমাদের মূলত হচ্ছে কি, যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে বলা হয়েছে, ওরা মূলত হচ্ছে ওপেন এআই ইউজ করছে। সো এই ওপেন এআই আসলে প্রিমিয়াম এডিশন। সো এখন তো চ্যাট জিপিটির যে ওপেন এআই, এটা প্রিমিয়াম এডিশন নেওয়া তো পসিবল না, ঠিক আছে? এপিআই আসলে প্রিমিয়াম এডিশন না নিলে যে যে শেল জিপিটি, এটা আমরা ইউজ করতে পারবো না। সো এটা একটা প্রবলেম, ঠিক আছে? তো এআই আসলে আরও বিভিন্ন টাইপসের আছে, শুধু যে চ্যাট জিপিটি ইউজ করতে হবে তা না। এখানে হচ্ছে অটো জিপিটি, ওয়ার্ম জিপিটি, চ্যাট জিপিটি, যে যেটা সিএলআই বেসড, সো প্রিমিয়াম বেশিরভাগই। তারপরে ফ্রিডম জিপিটি, আরও কত জিপিটি আছে। এখন তো এতগুলো জিপিটি তো পসিবল না, তাই না? তো আমাদের সবচেয়ে বেটার টপিকস অফ, যে আমরা জেমিনাই, আমরা চাইলে হচ্ছে ওয়েব বেসড ইউজ করতে পারি, ওয়েব বেসড ইউজ করাটা বেটার। কিন্তু জেমিনাইতে জেমিনাই সিএলআই হচ্ছে আমাদের সবচেয়ে বেটার হেল্প করবে। জেমিনাই মাইনাস সিএলআই, যদি আমরা এখানে এন্টার দিই, ঠিক আছে? তো এআই আসলে এখানে কিভাবে আমাদের হেল্প করবে, তো আমি একটা মেশিন রান করাই। তো ও শিট, এখানে কার্নেলের একটা ফল্ট আছে। সো আমরা এটা একটু আগে সলভ করে নিই। সো সুডো ওএস আপডেট দিলে আসলে এই ধরনের প্রবলেম হতেই পারে।
সো এখানে হচ্ছে ইউনেম হাইফেন এ কমান্ডটা দিতে হবে, তারপরে এ পি টি আই এন এস টি এ ডাবল এল এল আই এন ইউ এক্স লিনাক্স হেডার, ঠিক আছে। সো আমাদেরকে হচ্ছে এই পর্যন্ত লিখে দেন আমাদেরকে এটা কপি করতে হবে, কপি করে ব্যাস এখানে পেস্ট, লেটেস্ট আমাদের ইনস্টল হয়ে যাবে কার্নেলটা। সো ভিএমওয়ারে একটা প্রবলেম হয়, তো এইটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। কালিনেক্স আপডেট দিলে এটার প্রবলেমটা দেখা দিতে পারে। সো এখন যদি আমরা হচ্ছে ভিএমওয়ার রান করাই, আই থিঙ্ক আমাদের ভিএমওয়ার কাজ করবে। এবার এটা তো হওয়ার কথা। ও সো আমরা একটা কাজ করতে পারি, এটা গেল। আচ্ছা এটা তো আই থিঙ্ক আগে রিস্টার্ট দেওয়া লাগবে তারপরে তো আচ্ছা ঠিক আছে, আমরা একটু অন্যভাবে দেখি জিনিসটা। তো শুধু যে shit। তো আমরা সাপোজ যে আমাদের অফসেট ভিডিটা নেই, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটটা দিতে হবে। তো আমরা এটাকে কিভাবে ইউজ করব, এআই কমান্ড লাইনে কিভাবে ইউজ করব, আমরা তেমন কিছু না। সো লিখতে পারি যে আহ, হচ্ছে ইউজ সাইট, সাইটটা পেস্ট করে দিলাম এটা, দেন কমা দিয়ে লিখলাম, অথবা এসিআই স্ক্যান আর সাইট ইউজ ক্যান ম্যাপ ফাইন্ড অল কোড, ফাইন্ড অল কোড দিয়ে দিলাম পেস্ট করে। মানে আমরা মুখের ভাষায় যেভাবে পারি, ঠিক আছে, জাস্ট এআই রে বুঝাইতে পারলে হইলো, ঠিক আছে। এখন দিলাম আমরা এন্টার করে, কোনো টেনশন নেই, রিল্যাক্সে এক কাপ কফি খাইতে হবে, স্ক্যান হয়ে বসে থাকবে, ঠিক আছে। ও কিন্তু ওর কাজ করতেছে, এখন আমাদের দরকার কফি গরম করে একটা কফি শেষ করতে হবে। কফি শেষ করার পরে এখানে বলতেছে হচ্ছে অ্যালাউয়ের কথা বলতেছে, তো আমরা হচ্ছে ওয়ান প্রেস করে দিলাম, এই যে ওয়ান প্রেস দেওয়ার পরে এবার কফিটা খাওয়ার আগে একটু ডিস্টার্ব মেরে দিল, পরে আমরা আবার অ্যালাউ দিয়ে দিলাম, ঠিক আছে, ওয়ান প্রেস করে দিলাম। তো আমরা এবার কফি বানাইতে যাইতে পারি। তো কফি বানায় আস্তে আস্তে লাইটটা স্ক্যান হয়ে যাবে, কফি খাওয়া শেষ হয়ে যাবে, রিপোর্ট সব কিছু রেডি, ঠিক আছে। সো টেনশন নেই। তাইলে কি এআই ইউজ কি আহামরি কঠিন কিছু, কি মনে হচ্ছে, পারা যাবে, পসিবল? হুম। হ্যাঁ, এআই যত ধরনের রিসোর্স লাগে ও নিজে নিয়ে ইউজ করবে, টেনশন নেই তো। হ্যাঁ, পিসির রিসোর্সও ইউজ করতেছে, এই যে খেয়াল করতে হবে, ঠিক আছে। এই যে যখন এখানে দেখতেছি সিপিইউ কিছুটা ইউজ হচ্ছে, মানে একদম যে ইউজ না হবে বিষয়টা এমন না, কিন্তু এটা সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস। সো প্রসেস তো ইউজ হতেই দিতে হবে, স্বাভাবিক না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সেরকম ভাবেই এটা করতেছে, রিসোর্স পিসির ইউজ হচ্ছে, ঠিক আছে। এখানে ব্যাক এন্ডে এই পিসিরই রিসোর্স ইউজ হচ্ছে। সো এখানে মনে করার আসলে কিছু নাই।
সো আমরা একটু ওয়েট করে দেখি আসলে প্রসেসটা কি। আমরা একে দিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ করাবো, জাস্ট আমরা স্যাম্পলটা দেখলাম। তো এআই এভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। সো জেমিনাই হচ্ছে পেইড বাজারে এখন হচ্ছে সস্তায় পাওয়া যায় ফার্স্ট অফ অল, ঠিক আছে। 300 টাকা খরচ করলে জেমিনাই 1 বছরের জন্য পাওয়া যাচ্ছে। আই থিঙ্ক সবাইরা বুঝাইতে পারছি, সহজ বিষয়। জেমিনাই এআই প্রত্যেকে কিনে ফেলাবো, ঠিক আছে, মানে এর অ্যাক্সেসটা প্রিমিয়াম নিয়ে নিবা, 2 টিবি স্টোরেজ দিব, বাজারে অ্যাভেলেবল আছে। সো আমাদের শুধু এপিআইটা লাগবে, আর কোনো কাজ নেই। তারপরে যে সেট আপ করার জন্য কি করতে হবে সেটাও বলে দিই। সেট আপ করার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে, ঠিক আছে। এত কিছু জানার দরকারই নেই, টেনশনই নেওয়ার দরকার নেই। লিখতে হবে হাউ টু আইএনএস ইনস্টল জেমি সরি জেমিনাই সিএলআই ইন কালি লিনাক্স, ঠিক আছে। ইনস্টল জেমিনাই সিএলআই ইন কালি লিনাক্স, এখানে একটা মাইনাস দিয়ে দিই, সমস্যা নাই। ব্যাস কাজ শেষ। এবার ও যা যা বলবে তাই তাই কপি পেস্ট, ঠিক আছে। এখানে যা যা বলতেছে এক্স্যাক্টলি তাই তাই কপি পেস্ট, বুঝতে পারছি। তারপরে কাজ শেষ। জেমিনাই সিএলআই কমান্ডটা দিলে কাজটা ইজিলি হয়ে যাবে। সো আগে সবাই এভাবে ইনস্টল করে ট্রাই করে দেখাটা বেটার, তারপরে না পারলে আমি নিজে ইনস্টল করে দেবো, ঠিক আছে। হুম। হ্যাঁ। ও, আই থিঙ্ক জেমিনাই সিএলআই ওদের বিল্ট ইন করে দিছে, তাইলে তো টেনশন নেই। ফার্স্ট দিকে ছিল না, তাইলে তো টেনশনই নাই। এখন শুধু হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে এপিআইটা, তাইলে তো এখানে কোনো কাজই নাই। হ্যাঁ, তাইলেও হবে, গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে দিলেও হবে, কোনো টেনশন নেই। ও, দুইটা থেকেই হবে। আমি আসলে এপিআই ইম্পোর্ট করে দিয়েছিলাম, সো আমার জন্য এটা একটা ফ্যাক্ট প্লাস পয়েন্ট। ও এই যে কালি ল্যাংসা আছে, টেনশন নেই, এপিটি ইনস্টল জেমিনাই, এটা কমান্ড দিলেই হওয়ার কথা, অথবা জেমিনাই সিএলআই, ঠিক আছে। কালি ল্যাংসা, তারপরে হচ্ছে ওইটা কমান্ড দিলে অটোমেটিক্যালি তাহলে লগ ইন পেজে নিয়ে যাবে, তাই তো। নিয়ে যাওয়ার পরে ব্যাস কাজ শেষ, লগ ইন করতে পারলে। তারপরে হচ্ছে যে এভাবে ইউজ করতে আমার এখানে যে 4 মিনিট এত সেকেন্ড হয়েছে, স্ক্যানিং এখনো পর্যন্ত চলতেছে। সো এখানে ফায়ারওয়ালের ফ্যাক্ট আছে আমাদের এই দুটো, হচ্ছে আইপি দেখাচ্ছে, এগুলো ক্লাউডের আইপি। সো সাইড সেভ, টেনশন কেন নেওয়ার কিছু নাই। হুম, এটা আমার আইপি, আমার আইপি হয়ে যাচ্ছে যে না, ফার্স্টে আমার আইপিটা দেখাচ্ছে, তারপরে এটা ক্লাউডের আইপি, ঠিক আছে। সো এখন আমরা আরেকটু নিচে যাই এখানে। তারপরে হচ্ছে আরেকটা এপিআই, মানে ইয়ে আছে, হচ্ছে হ্যাকার্স এআই, মানে সরি, আর একটা হচ্ছে এআই আছে হ্যাকার্স এআই, ঠিক আছে। সো এটা লগ ইন করার পরে এটা কিন্তু অনেক কিছুই করে দেয়, স্ক্যান পর্যন্ত করে দিবে। সো এটা একটা প্লাস পয়েন্ট। উইথ জিমেল অ্যাকাউন্ট দিয়ে মাইরে দিতে হবে, নো টেনশন, ঠিক আছে। ঠিক আছে, এখন হচ্ছে যা মন চায় এখানে, যা দুনিয়ার যত রকম যা কিছু মনে আছে হ্যাকিং এর, খালি এর কাছে খালি জিগাইতে হইব, আর কোনো কাজ নেই। বাকিটাও সব বানাই দিব, ঠিক আছে, অটোমেটিক্যালি। সো আমি যদি এখানে যে মেক সরি মেকে মেকে এল ডাব্লিউ এর মেলার ইউজ পিওয়াইটি পাইথন পিআরও জিআরএন, বাস কমেন্টটা দিয়ে দিলাম। কি ম্যাজিকটা দেখায়, এই যে পুরো মেলার বানাই দিতেছে,
কিভাবে রান করতে হবে সেটাও বলে দিব, ঠিক আছে? সো কিভাবে রান করতে হবে ও সেটাও বলে দিচ্ছে। সো এখানে কঠিন কিছু না, ঠিক আছে? তারপরে নেক্সট স্টেপে আরও যদি কিছু লাগে সব ও বানাই দিব, কোড পর্যন্ত পুরোটা লিখে দিচ্ছে। তো লিসেনারের জন্য যে এই কোডটা, তো এগুলো আমাদের জন্য হচ্ছে এক প্রকারের প্লাস পয়েন্ট। এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে প্রত্যেকের। সো এগার এআই, তারপরে হচ্ছে জেমিনাই, তো একই অবস্থা। তো এই গেল ফ্যাক্ট। ওকে, আমি এগুলো দিয়ে দেবো, টেনশন নেই। তারপরে হচ্ছে এখানে জিপিটি যেগুলো আছে কম বেশি সবগুলো হচ্ছে পেন্টেস্ট জিপিটি। এই যে এখান থেকে কপি করে রিসোর্সটা ইউজ করা যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। এখানে এভাবে ইউজ না করাটা বেটার, ডিরেক্টলি লগ ইন করে ইউজ করাটা বেটার। জেমিনাই ওখানে পারফেক্টলি ঠিক আছে, ঠিক টার্মিনাল বেজে এখানে জেমিনাই ঠিক আছে। সো এখানে আবার কি চাচ্ছে আমাকে, আবার অন ক্লিক করতে বলতেছে। এটা একটা, এই যে ইয়েস নো বারবার মারতে হবে। এই যে এখানে কতগুলো পোর্ট ওপেন আছে ও আমারে দেখাই দিচ্ছে, ঠিক আছে? তো এখন আরও যদি মনে হয় যে না এই সাইডে আমার ফায়ারওয়াল আছে, তাহলে আমি কি করব, কপি সেম টু সেম পেস্ট মারে দিলাম এখানে। ইউজ আওয়ার সাইট, না স্ক্যান আওয়ার সাইট, তারপর ইউজ এন ম্যাপ, ফাইন্ড অল পোর্টস উইথ BYPSS bypass FIR firewall। ঠিক আছে, জাস্ট এটুকু লিখে দিলাম, যা মনে আসে যেটা মনে আসে লিখে দিতে হবে ইজি ইজি, ঠিক আছে? বাকিটাও বুঝে নেবে। কমান্ড প্রম্পট যত ভালোভাবে সাজানো যায় তত ভালোভাবে আর কি ইনস্ট্রাকশনটা মানে করে আর কি কাজ করবো, এই ফ্যাক্টটা আর কিছুই না। এআই বুঝে নেবে যে ও এক্স্যাক্টলি কি কইতে চাচ্ছে। এর ভেতরতে প্রত্যেকটা এআই যখন এআইকে যখন হচ্ছে আমরা একটা কমান্ড দিই, ঠিক আছে, তখন ও আসলে বুঝে নেয় এক্স্যাক্টলি কি। কিপ ট্রাই, ওয়ান প্রেস করলাম, আবার ট্রাই করতেছে। জাস্ট খালি ওকে একবার বুঝাই দিতে হবে, আর তেমন কিছুই না। তো তারপর হচ্ছে আমাদের পরবর্তী অ্যাকশন, আমাদের হচ্ছে অফসেক বিডিতে আমরা যদি ব্লগে যাই, আমাদের হচ্ছে কালি লিনাক্সের এখানে কমান্ড আছে 150 এর মতো কমান্ড আছে, ঠিক আছে? সো এগুলো একটু ফলো করতে হবে। আর আমরা হচ্ছে আগের দিন কি দিছিলাম আপনাদের হচ্ছে যে কমান্ড লাইন। সো আমরা একটু এখন একটু লিনাক্স কমান্ডে যাই। সো কমান্ড লাইন ক্লিয়ার করা লাগবে। সো যদি ইসে যাই, গ্রুপে যাই, সেক্ষেত্রে কালি লিনাক্স কমান্ডে এখানে আমরা দেখছিলাম কোন পর্যন্ত, আই থিঙ্ক এই পর্যন্ত দেখছিলাম না, প্রথম পেজটা। আজকে হচ্ছে এখান থেকে শুরু করি, ঠিক আছে? তো আমি এখান থেকে হচ্ছে এলএস দিলাম, দেখি আমাদের ফোল্ডার কোনটা ছিল, নিউ ফোল্ডার কিছু আছে না, ঠিক আছে? সো আমরা ক্লিয়ার করে দিই। ওকে, এখন হচ্ছে আমাদের কমান্ড ইউজ করার পেপারটা, ওটা স্ক্যান হতে থাকে। সো আমরা যদি ইউনেম হাইফেন এ দিই, তাহলে আমাদের কার্ডিনালের ভার্সনটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে? হ্যাঁ, বলো।
ও লেখা ছুটে যাচ্ছে, ওকে নো প্রবলেম, সেটা তো বলতে হবে ক্লিয়ারলি, হ্যাঁ অবশ্যই ক্লিয়ারলি বলতে হবে। তো ইউনেও হাইফেন এ দিলে আমাদের কার্নেলের ভার্সনটা পাওয়া যাচ্ছে, বেসিক কমান্ড। সো বেসিক কমান্ডগুলো মনে রাখতে হবে। সো ওএস ভার্সন দেওয়ার জন্য এলএসবি স্কোয়ার রিলিজ আর ই এল ই এস ই, ঠিক আছে, মাইনাস এ কমান্ডটা দিলাম। তো রিলিজ ডেটের ভার্সন যেটা রিলিজ ভার্সন, সো এইটা দেখাচ্ছে, এটা হচ্ছে রিলিজ ভার্সন মূলত কালি লিনাক্স ডিস্ট্রো নেম। তো হোস্ট নেমটা কি এটা জানার জন্য আমাদের হোস্ট নেম কমান্ড দিতে হবে। হোস্ট নেম এটা দিলে আমাদের হোস্ট নেম কি সেটা দেখাচ্ছে, মানে অ্যাজ এ ইউজার নেম যেটা আর কি। তো হু অ্যাম আই, আমি কি আসলে নর্মাল ইউজার না রুট ইউজার সেটা দেখার জন্য হচ্ছে হু অ্যাম আই, হচ্ছে রুট ইউজার, সুপার ইউজার যেটাকে বলে। তো আমার আইডিটা কত, জিরো জিরো দেখাবে, আইডি কমান্ড দিলে যদি এই যে জিরো, রোড ইউজারে অলওয়েজ আইডি জিরো দেখাবে, ঠিক আছে। সো আপ টাইম, এই সিস্টেমটা আসলে কতক্ষণ ধরে আসলে মানে রান আছে সেটা দেখার জন্য কি করতে হবে, ইউপি টিআইএম, ঠিক আছে। সো প্রায় 50 মিনিট ধরে এই সিস্টেমটা রান আছে। তারপরে কি ডিস্ক ইনফরমেশন, এগুলো তো দেখাইছি আই থিঙ্ক, এগুলো হয়ে গেছে না, এগুলো মনে আছে তো, আমি টপ ফ্রি ফ্রি র্যাম ব্যবহার, তারপরে ডিস্ক ইনফরমেশন অ্যাপ টাইম এগুলো তো দেখাইছি। সো আমরা যদি হচ্ছে এখানে আছে ইউজার, মানে এখানে ইউজার পারমিশন কমান্ড এইগুলো যদি দেখতে হবে, তো তো এটা দেখার জন্য আমরা হচ্ছে একটা বেটার, আমাদের আরেকটা পিডিএফ আছে, যদি আমরা সেই পিডিএফটা যাই, অথবা যদি আমাদের অফসেট পিডিতে যাই, এখানে কি শেয়ার করা আছে, লগে যাই, লিনাক্স, এখানে আছে থিঙ্ক, ওকে একটা কাজ করি, আমাদের নোট করা আছে, এটা দেখলে আর বেটার ভাবে বোঝানো যাবে হয়ে গেল। আমি যা আপনাদের দেখাচ্ছি শেখাচ্ছি এগুলো আসলে খাতায় একটু নোট করতে হবে আপনার, ঠিক আছে, পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, দুইটা যখন একসাথে কম্বাইন্ড হবে তখন আসলে প্রত্যেকের মনে থাকবে। সো এদিকে দিকটাতে একটু সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, আর আমার বোঝানোতে কি আপনাদের কোনো রকম মানে ফিল হচ্ছে যে বুঝতেছেন না এরকম কিছু, যদি সবাই একটু রিপ্লাই দেন বেটার হয়। হ্যালো, ওকে বুঝতে পারলে তো ভালো কথা, না বুঝলে তো সমস্যা, ঠিক আছে। আমাদের আর 15 মিনিট পরে এটা ক্লোজ হবে, সো নতুন ক্রিয়েট করে আমি আবার দিব, ঠিক আছে, সমস্যা নাই, ততক্ষণ চলতে থাক। ওকে, তো ফাইল পারমিশনের ফ্যাক্টর, এখানে ফাইল পারমিশন বোঝানোর জন্য সবচেয়ে বেটার হচ্ছে এক কাজ করি, এখানে ফাইল পারমিশন বোঝানোর জন্য আমরা এআই ইউজ করি, হ্যাঁ আমাদের নোট করা নেই তাহলে ওইটাই দিতাম, ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই। স্মুথ ইউজ অল, আমরা যদি এই কমান্ডটা দিই এখানে, ও আচ্ছা এআই আমাকে বুঝে দিচ্ছে আসলে এক্স্যাক্ট কি কিভাবে পারমিশন দিতে হবে ফাইলের। তো এটা বোঝার জন্য এর থেকে মনে হয় না যে বেটার আর কোনো কিছু আছে, ঠিক আছে। So,
একদম বেটার ভাবে বুঝাই দিছি। সো পারমিশনটা আসলে এক্স্যাক্টলি আচ্ছা ঠিক আছে। সো রিড ডাব্লু না আর ডাব্লু এক্স, আর এ রিড পারমিশন, ডাব্লুতে রাইট পারমিশন, এক্স এ এক্সিকিউট পারমিশন। ঠিক আছে, তো রিড রাইট এক্সিকিউট এই তিনটা জিনিস আমাদের বুঝতে হবে পারমিশনে। তো যদি ফার্স্টে আমরা হচ্ছে 7 ইউজ করি সবগুলোতে, তাহলে 7 ইউজ করলে কি আসতেছে? সো আমরা একটা কাজ করি, সবচেয়ে বেটার অপশন এটা আই থিঙ্ক, এটা না, এটা আই থিঙ্ক এটা হবে। সো একটা কাজ করতে পারি এটা থেকে, ওকে। সো আমরা যদি কাউকে হচ্ছে একটা একটু খেয়াল করি, হ্যাঁ ঠিক আছে। সো আমরা কাউকে যদি হচ্ছে রিড এবং এক্সিকিউট পারমিশন দিই, সেক্ষেত্রে কত? 4 আর 1 যোগ করে 5। আমরা একটা কাজ করি, আমরা এখানে চেক করে, তো তার আগে একটা ফাইল ক্রিয়েট করি, TOUCS টাস্ক কমান্ড দিয়ে ফাইল ডট টিএক্সটি। তো ফাইল ডট টিএক্সটি এখানে কমান্ডটা দিলাম। এখন যদি আমরা ls হাইফেন এল দিই, ফাইলে কি কি পারমিশন আছে সেটা আমরা দেখতে পারতেছি। একমাত্র রুট প্রথমের এই যে এটা খেয়াল করে, রুটই হচ্ছে রিড করতে পারবে এবং রাইট করতে পারবে, বাকি আর বাকি সবার রিড পারমিশন আছে, শুধু সে দেখতে পারবে। তো তাহলে আমাকে কি করতে হবে? সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে, আমি যদি ফাইলে পারমিশন দিতে চাই, CHMOD কোথায় চেঞ্জ হচ্ছে এটা একটু খেয়াল করি আগে। তো আমি যদি হচ্ছে এখানে 0 0 দিয়ে, দুইটা জিরো দিলাম, হ্যাঁ দুইটা জিরো দিয়ে আমি এখানে 5 দিলাম, দেখতে হবে এখানে কিন্তু অপশন তিনটা, এটা রুট ইউজারের, এটা ইউজারের, এটা গ্রুপের আই থিঙ্ক। তো চেঞ্জ আসলে এখানে আসবে। ও, এটা বোঝানোর আগে এখানে একটু বোঝার বিষয় আছে কিছু। তো আমরা যদি ফাইল পারমিশনে আর একটু যাই, ওকে, এই যে এখানে প্রথমটা হচ্ছে আমাদের ইউজার, তারপরে গ্রুপ, তারপরে আদার্স, প্রথমটা ইউজার। তো তাহলে হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে ইউজার, এই যে ইউজার, আমি অ্যাজ এ রুট ইউজার আছি, তারপরে কি গ্রুপ, তারপরে হচ্ছে কি আদার্স পারমিশন। তো তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? তাহলে এখন আমাদেরকে আদার্স পারমিশন আমরা এখানে চেঞ্জ করব, হ্যাঁ এখানে চেঞ্জ করবো। এখানে চেঞ্জ করার জন্য আমরা কি কি পারমিশন দিচ্ছি? এখানে রিড এবং এক্সিকিউট পারমিশন। তো সেক্ষেত্রে কত যোগ করতেছি প্রত্যেকটা পারমিশনের? ওকে, আরেকটু যাই। সো আমাদের পারমিশন হচ্ছে 1a(x) মানে এক্সিকিউট পারমিশন, 2তে হচ্ছে রাইট মানে রাইট পারমিশন, আর হচ্ছে 4এ হচ্ছে রিড পারমিশন। তো আমরা কাউন্ট করলাম, আমরা হচ্ছে কি কাউন্টটা দিলাম আর এবং এক্স, যদি এখানে চিন্তা করি যে হচ্ছে আর আর এক্স, তাহলে কত? আর এর মান হচ্ছে 4 আর এক্স এর মান হচ্ছে কি 1, তাহলে 4 আর 1 5। তাহলে আমরা রিড এবং এক্সিকিউট পারমিশন দিচ্ছি ফাইলের, এবং হচ্ছে ফাইলটার নেম, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম। এখন যদি আমরা ls-l দিই, এই যে এর পারমিশনটা নাই হয়ে গেছে, আর এটার পারমিশন কি পাইছি? রিড এবং এক্সিকিউট পারমিশন এক্স যেটা। তো আমরা হচ্ছে এবার আবার একটু এখানে যাই। তো পরবর্তীতে যদি আমরা হচ্ছে এখানে মাঝখানে আমরা এই পারমিশনটা চাচ্ছি যে এই পারমিশনটা চাচ্ছি যে আমরা এখানে দেবো, এটা এখানে দেবো, ঠিক আছে। সো আদার্সে না দিয়ে আমরা গ্রুপে দেবো। গ্রুপে দিতে গেলে তখন কি করতে হবে? পাঁচটা আমি এখানে দিলাম আর এই পাশে দিলাম 0। এখন যদি আমরা এন্টার দিই,
দিয়ে মানে এলএস হাইফেন এল দিয়ে। তো দেখা গেছে যে রিড এবং এক্সিকিউট পারমিশনটা এখানে চলে আসছে, তাই না, পাস দিয়ে। তো এই সেম জিনিস যদি আমি এবার ফার্স্টে দিতে চাই, তাহলে কি করতে হবে, এই পাসটা হচ্ছে প্রথমে দিতে হবে, পাস প্রথমে, আর এখানে ডাবল জিরো, তখন আবার এলএস মাইনাস এল এ দিলে এই যে, ঠিক আছে। সো আমার যে পারমিশনটা আমি সেটা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমার হচ্ছে সাপোজ অ্যাজ এ আমি হচ্ছে আমার সব পারমিশন থাকবে। তো সেক্ষেত্রে আমার টোটাল যোগ করে করে দিই, 4 আর 2 6 7। আমি এখানে 7 ইউজ করলাম। আমি শুধু এর হচ্ছে যে হচ্ছে গ্রুপ, তারে আমি শুধুমাত্র রিড আর রাইটের পারমিশন দেবো। রিড আর রাইটের পারমিশন দিলে কত হবে, 6, 6 দিলাম। আর এর শুধু আছে রিড পারমিশন দেবো, সেক্ষেত্রে কত, 4। এখন দিয়ে যদি আমি এন্টার দিই, এলএস মাইনাস এল এ, এই যে, আই থিঙ্ক কারো বুঝতে মনে হয় কোনো সমস্যা হয় নাই। প্রথমটা পাইছে কি, রিড রাইট এক্সিকিউট, পরেরটা রিড রাইট পারমিশন দিচ্ছি আর আমি 6 দিছি। আর তারপরটা শুধুমাত্র আচ্ছা রাইট পারমিশন দিচ্ছি 4। তাহলে ফাইল পারমিশন ফ্যাক্টটা কি বোঝা গেছে এবার, বলেন কারো কি ফাইল পারমিশন বুঝতে কি কোনো সমস্যা হয়েছে কি না? বাকিদের একজন দুইজন উত্তর দিলে হবে না, বাকি সবাই, সবাই একটু কথা বলতে হবে, ফ্রি হইতে হবে। এজ এখানে আপনারা শিখতে আসছেন, ঠিক আছে। আমি চাই না যে আপনারা না শিখে মনে করেন যে পরবর্তীতে আফসোস করেন। আমার এই কোর্সটা আমাদের এই জন্যই চালু করা যে যে কথা না বলতে পারছে কিংবা যে অন্য কোথাও শিখতে না পারছে, সে যাতে না শিখে এখান থেকে এ, যাইতে পারে, সে যাতে ক্লিয়ার বোঝা যাইতে পারে, যাতে জীবনে কখনো যাতে মনে হয় না যে কেউ একজন শিখাইছিল যাতে আমি কিছু শিখি নাই, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। সো আপনাদেরকে পুরো ভালোভাবে শেখানোর দায়িত্ব আমার। সো কোনো রকম প্রবলেম হলে কোনো মানে হেজিটেশন ফিল করার দরকার নেই, ক্লিয়ারলি আমাকে বলেন, আমি আবার দরকার হয় বোঝাবো, কোনো সমস্যা নেই। আর তাছাড়া ভিডিও তো আছে নেক্সট, বলেন আছে কারো প্রবলেম? ওকে গুড। তাহলে ফোল্ডারের পারমিশনে কি করতে হবে বলেন তো, এবার আমি করি আপনারা বলেন, ঠিক আছে। এম কে ডিআইআর, ফোল্ডার ক্রিয়েট করতে গেলে এম কে ডিআইআর মেক ডিরেক্টরি। তাহলে কি হয়, আমি হচ্ছে এফ ও এল ডিআর ফোল্ডার লিখে দিলাম। তাহলে এলএস মাইনাস এল এ যা আছে পারমিশন এটা আছে। এখন হচ্ছে এরে আমি হচ্ছে শুধুমাত্র আমি হচ্ছে অ্যাজ এ আদার্সে আমি পারমিশন দেবো হচ্ছে রাইট এবং এক্সিকিউট পারমিশন দেবো। সেক্ষেত্রে কি কমান্ড হবে বলেন তো কেউ একজনে, আদার্সে সিএস মোড, তারপরে কত কত দিতে হবে বলেন, আদার্সে মানে লাস্টে, যেটাই বলেন তো কেউ একজন বলেন কত হবে। মানে এই আদার্সে আমি শুধুমাত্র রাইট পারমিশন দেবো, সেক্ষেত্রে কি দিতে হয়, কত লিখতে হবে এখানে, আদার্সে শুধুমাত্র এই যে শেষে, সেক্ষেত্রে আমাকে কত কত লিখতে হবে সেটা বলো। 004, তারপরে কি, ফাইল নেম বা ফোল্ডার নেম যে কোনোটা, আমরা ফোল্ডারে পারমিশন দেবো, এফ ও এল ডি ই আর, তাই তো। তাহলে আমরা এটা দিয়ে দেখি যে রাইট পারমিশন পাইছে কিনা। তাহলে এল এস মাইনাস এল এ পাইছে রাইট পারমিশন। আর এই লাস্টে যদি ডি থাকে না, তাহলে বুঝতে হবে এটা ডিরেক্টরি মানে ফোল্ডার। লিনাক্সের ভাষায় এটাকে ফোল্ডার না বলে ডিরেক্টরি বলা হয়, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে। তাহলে এটাকে আছে আমি রাইট পারমিশন দেওয়ার জন্য, পারমিশন এটা তো রিড পারমিশন হয়ে গেছে, 002। তো আমি ফিরে আবার দিই কমান্ডটা, তাহলে এলএস মাইনাস এল এ ডাব্লিউ। এখন চাচ্ছি যে আমি হচ্ছে অ্যাজ এ গ্রুপে আমি হচ্ছে রিড এবং রাইট শুধুমাত্র গ্রুপে আমি এই পারমিশন দিতে যাচ্ছি, সেক্ষেত্রে কি কমান্ডটা হবে। 060, আমি কি চাইছি,
রিড এবং রাইট। ওকে গুড। তাহলে এলএস মাইনাস এলএ, সেক্ষেত্রে কমান্ড হবে এই যে রিড এবং রাইট। ঠিক আছে। তো এখন তো শুধুমাত্র আমরা নাম্বার দিয়ে করছি, এখন আমরা এইটা উল্লেখ করে কি দিতে পারি? আর ডাব্লিউ এক্স, এটা উল্লেখকে কি পারমিশন দিতে পারি? তো সেটা একটু আমরা দেখি। তো তাহলে কি করতে হবে, সি এইচ এম ওডি, আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে আর ডাব্লিউ, প্রথমে হচ্ছে কত জিরো, তারপরে আর ডাব্লিউ জিরো, না সরি, আমরা হচ্ছে এক্সিকিউট পারমিশন দেবো এখানে, বাকিটা জিরো রেখে দিলাম, এক্স লিখে জিরো দিলাম, তারপরে কি এফ ও এল ডি আর, ফোল্ডার। এটা তো পসিবল না, তাহলে আমাদের কি করা করণীয়টা কি আসলে এখানে? সো এবার যদি আমরা হচ্ছে ফোল্ডার মানে ইয়ে ধরে কল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্স্যাক্টলি? সো আমরা কি এভাবে কল করতে পারি? তো আমরা একটু সেটাও একটু দেখে আসি যে আসলে এক্স্যাক্টলি আমরা এভাবে কল করতে পারি কিনা। ঠিক আছে। আচ্ছা, এক এক মিনিট, এক মিনিট, আমি একটু পুশ করতেছি, আমাকে একটু কল আসছে, একটু অ্যাটেন্ড করে নে। রাইট। ওকে। তো আচ্ছা, ভিডিওটা ঠিক আছে, শোনা যায়? ওকে। তাহলে আমরা পারমিশনের ফ্যাক্টে আমরা আর একটু দেখে আসি। সো আমরা যদি হচ্ছে আর রিড রাইট এক্সিকিউট, ঠিক আছে, এখন যদি আমরা হচ্ছে স্পেস স্পেস দিই, পারমিশন কি নিব? তাও তো নিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে কপি করলাম, আমরা মনে করি কিছুই জানি না, ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমরা কি করতে পারি? সো বোঝার সুবিধার্থে আমরা সবচেয়ে বেটার যে এখানে সব দিয়ে 7 দিয়ে ডাইরেক্ট হচ্ছে বোঝানো হয়েছে এটা। সো বোঝার সুবিধার্থে এই যে এখানে হচ্ছে কি আমাদের উল্লেখ করে দিতে হবে, দেয়াই লাগলো না, এখানে দেয়াই আছে। সো আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে আমি এ আজ যে ইউজারে আসি, ঠিক আছে, সো এখানে হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে, ওকে বুঝছি, সেশনস। আর কেউ কি বাকি আছে? টোটাল কি 7 জন আমাদের কোর্সে সাথে? আচ্ছা, ওটা ফেক না, কিন্তু আমাদের ক্লাসে তো আমি দেখতেছি অনেক লোক, বাট বাকিদের তো কোনো ইয়ে নাই। বাকি সবাই আছে? ওকে। বুঝছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নো প্রবলেম। ভিডিও দেখে নিলে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো আমরা এবার একটু
পারমিশন এফেক্টটা দেখি, সেটা হোক সেটা ফাইল অ্যান্ড ফোল্ডার। তো আমাদের হচ্ছে RWX, আমরা এটা ধরে আর কি অ্যাজ এ টেক্সট ধরে আমরা তো তখন হচ্ছে নাম্বার দিয়ে পারমিশন চেঞ্জ করছি। এখন হচ্ছে আমাদের সিম্বলিক মোডে যেটা আর কি করা হয়, তো আমাদের হচ্ছে অ্যাজ এ সিএইচ মোড ইউজার, আমরা ইউজারকে পারমিশন দেবো, সেক্ষেত্রে দেবে প্লাস। তাহলে এটাকে আমরা কি পারমিশন দেব, রিড পারমিশন যদি দিই কিংবা রিড এবং হচ্ছে রাইট পারমিশন দিই, সেক্ষেত্রে হচ্ছে FOLDER, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম। এখন যদি আমরা ls-la দিই তাহলে কি আসতেছে, রিড রাইট পারমিশন আসতেছে। তো এখন হচ্ছে আমরা এটাকে রিড রাইট রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে একটা কাজ করি, ইউজারকে তো দিলাম, এখন হচ্ছে গ্রুপে হচ্ছে জি প্লাস, গ্রুপে আমরা প্লাস দিয়ে জাস্ট ইয়ে দিলাম, ls-la দিলাম। ওকে, আচ্ছা এক মিনিট, গ্রুপে আমরা রিড পারমিশন দিলাম, শুধুমাত্র রিড ls-la, রিড পারমিশন দিলাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আদার্সে আমরা রিড পারমিশন দিলাম, তো ls-la, এটা আমাদের তো চলে গেছে হচ্ছে গ্রুপে, রাইট পারমিশন চলে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটার একটা সমস্যা, ঠিক আছে, যে এখানে হচ্ছে পারমিশন একটু চেঞ্জ করার একটা ঝামেলা থাকে, ঠিক আছে। তো আমাদের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নাম্বার দিয়ে করা পারমিশনটা, ঠিক আছে। তো এটা একটা ঝামেলা আমরা দেখলাম ফেস করতেছি, ঠিক আছে। সো আমরা কি করব তাহলে, আমাদের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমরা এই নাম্বার ধরে আর কি পারমিশন দিব, যেটা আমরা আগে দেখলাম, ঠিক আছে। তো এই গেল ফ্যাক্টটা, ফোল্ডারের ক্ষেত্রে হোক কিসের ক্ষেত্রে হোক সেম নাম্বার ধরে আমরা দিব। এখন আমাদের নেক্সট এটা কি আছে, আমরা অ্যাজ এ পারমিশন দিলাম। এখন সাপোজ অ্যাজ এ একটা ইউজার ক্রিয়েট করবো আমরা, হ্যাঁ। সো যদি আমরা ইউজার ক্রিয়েট করি, যে অ্যাড ইউজার, মানে নিউ একটা অ্যাজ এ নিউ ইউজার ক্রিয়েট করতেছে, সেক্ষেত্রে আমার নামটা দিতে রানা, ঠিক আছে। অ্যাড ইউজার, অবশ্যই রেকর্ড হচ্ছে ক্লাস, ক্লাস রেকর্ড না হলে হবে, এই যে ক্লাস রেকর্ডিং চলছে, সমস্যা নেই। অ্যাড ইউজার রানা, ঠিক আছে। সো এখানে আমি হচ্ছে 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4, রিট্রাই। ফুল নেম আমরা দিতেও পারি নাও দিতে পারি, দিলাম না। রোল নাম্বার দিতেও পারি নাও দিতে পারি, ফোন নাম্বার সেম, এন্টার এন্টার, ইয়েস কারেক্ট দিয়ে এন্টার, ব্যাস কাজ শেষ। এখন আমাদের ইউজার তো হচ্ছে সুইচ করা লাগবে, মানে ওই ইউজারে যাওয়া লাগবে, সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, একটা ইউজার থেকে আরেকটা ইউজারে যখন সুইচ করতে চাবো তখন আমরা এসইউ, সুইচ কমান্ড, ঠিক আছে, সুইচ ইউজার এসইউ, ঠিক আছে। সো আমি কি নাম দিছিলাম, RANA, ঠিক আছে, এন্টার দিলাম, ডিরেক্টলি ঢুকে গেলাম, পাসওয়ার্ডও লাগলো না। তাহলে আদৌ কি আমাদের পাসওয়ার্ড কি সেট আপ হয়েছে, পাসওয়ার্ড আপডেটেড। তো রুট ইউজার কি সেজন্য কি ডিফল্ট, এটা তো হতেই পারে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে আবার হচ্ছে রুটে ব্যাক যাই, সেক্ষেত্রে কি করতে হবে, SU ROOT, পাসওয়ার্ড চাই আমাদের। সো পাসওয়ার্ডটা দিয়ে আমার রুট ইউজারের পাসওয়ার্ড, এটা কি রুট ইউজারের পাসওয়ার্ড, ও দিলাম 2 3 4, 1 2 3 4 দিলাম, তাও তো হয় না। তো রানাতে আমরা গেছি, রুটে আমরা সুইচ করব, কি ব্যাপার, অথেন্টিকেশন কেন ফেলে দিচ্ছে, এটা তো একটা সমস্যা।
কাহিনী কি? পাসওয়ার্ড তো ঠিকই আছে। EXIT এক্সিট দিলাম। আচ্ছা এক্সিট দিয়ে আমরা ব্যাকে চলে আসছি। তো এসিও আবার রানা কমান্ডটা দিই, চলে যাচ্ছে ওখানে। তো EXIT এক্সিট দিয়ে ব্যাকে যেতে হচ্ছে, ওকে সমস্যা নাই। ও যখন রিস্টার্ট করে এসে যাবো তখন আবার চাইবো। তো রিস্টার্ট করা পসিবল না। এখন হচ্ছে আমরা হচ্ছে ইউজারের অন্য, আমি অ্যাজ এ রুট ইউজার আমি অন্য ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? PASS কমান্ড, ঠিক আছে। তারপরে আমার নামটা রানা। তো নিউ পাসওয়ার্ড এখানে 1 2 3 4 5 6 এন্টার। 1 2 3 4 5 6 এন্টার। নিউ পাসওয়ার্ড সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি এটা ডিলিট করব। সেক্ষেত্রে কি করতে হবে? ইউজারটা আমরা ডিলিট করব। সেক্ষেত্রে আমরা ডিলিট করার জন্য হচ্ছে টেল ইউএসআর ইউজার ডেল, সরি, ডেল ইউজার। ওকে ডেল ইউজার, তারপরে আর এখানে দিয়ে এন্টার দিলাম। ইউজার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। সো ডেল ইউজার কমান্ডটা দিতে হবে, তাহলে ইউজারটা ডিলিট হয়ে যাবে। আহ, একটু আনমিউট করে কথা বললে বেটার হয়। তাহলে আমাদের আর কি কি আছে কাজ? ফাইলের মালিকানা পরিবর্তন। সো ফাইলের মালিকানা পরিবর্তন করতে গেলে অ্যাজ এ ফাইলের মালিককে ls-la, তো CH ও HOWN ডবল ফোন, তারপরে কোনটা FOL লিখে ট্যাব প্রেস করলাম। কি ব্যাপার তাও? ও হো, আমি তো ফোল্ডারে রয়েছি, সরি। এক ফোল্ডার ব্যাকে যায়, এক ফোল্ডার ব্যাকে যেতে গেলে CD ডাবল ডট কমান্ড, ঠিক আছে, দিলে আমি এক ফোল্ডার ব্যাকে গেলাম। তো CHOWN CH on তো কমান্ডটা দেওয়ার পরে আমরা হচ্ছে নিউ ফোল্ডার, নিউ দিয়ে ট্যাব দিলাম। ও শিট, কন্ট্রোল জেড ভুল হয়ে গেছে। নিউ লিখে ট্যাব, কি ব্যাপার? নিউ ফোল্ডার FOL, এবার ট্যাব দিলাম FOLD, কি ব্যাপার কাজ করে না? আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি। CH1 লিখে মাইনাস মাইনাস হেল্প দিই, মাইনাস মাইনাস ACLP। তো পারমিশন পরিবর্তন করতে গেলে রুট CH1 ওনার হচ্ছে আমরা কি করতে পারি? ওনার পারমিশন হচ্ছে কালি দিয়ে দিলাম, কালি, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম। এখানে কি কি করছে, 1 মিনিট। ওকে রুট রুট ফাইল, ওকে বুঝতে পারছি। অনেকদিন এইগুলো পারমিশন নিয়ে কাজ করি না তো, এটাই একটা সমস্যা। আচ্ছা ROOT রুট কালি দিয়ে দিলাম, দেখি। এবার ls-la দিয়ে দিই, কালি কালি রুট, যেহেতু আমি অ্যাজ এ রুট ইউজার আমি ক্রিয়েট করছি, সো এখানে হচ্ছে রুটের পরে আর কি কালি দিয়ে দিলে ওনারটা ডাইরেক্ট কালিতেই নিয়ে নেবো আর কি, ঠিক আছে। সরি, নিউ ফোল্ডারে যাই, নিউ ফোল্ডার কই গেল? একটাই নিল, দুটাই নিছে, এটা একটা সমস্যা। তাহলে আমি হচ্ছে কালি কালি দিয়ে দিই, কালি কালি অ্যাজ এ আমি ওনার, ঠিক আছে। তো ls-la, তো সেক্ষেত্রে আবার ls-la দিই। নিউ ফোল্ডার কয়ে গেল, এই যে নিউ ফোল্ডার, এই যে কালি কালি, ঠিক আছে।
ওনার পরিবর্তন হয়ে গেল। সো যে ওনার, সেই ওনারের নেমটা দুইবার দিতে হবে আর কি। ঠিক আছে, এই যে আমাদের এখানে আবার স্ক্যানের জন্য কিপ ট্রাই। সো এক কাজ করি, আমরা টু প্রেস করি, স্টপ করে দিই। সো এগুলো পরে দেখতেছি। তো এই গেল ওনার পরিবর্তনের ফ্যাক্ট। এখন হচ্ছে আমাদের নেটওয়ার্ক কমান্ডগুলো। সো নেটওয়ার্ক কমান্ডে ইন্টারফেস, সে আইপি দেখতে গেলে, ইন্টারফেস দেখতে গেলে আইএফ কনফিগ। ঠিক আছে, লিনাক্সের ক্ষেত্রে, উইন্ডোজের ক্ষেত্রে আইপি কনফিগ। তো আইএফ কনফিগ দেওয়ার পরে এরকম আসছে, ফিরে আবার যদি কমান্ডটা দিয়েছি এরকম। ঠিক আছে, আমার অনেক ইন্টারফেস, যেহেতু আমি ভার্চুয়াল বক্সটক্স ইউজ করি, সেক্ষেত্রে আসলে অনেকগুলো ইন্টারফেস আসাটা স্বাভাবিক। যে এটা হচ্ছে আমার আইপি, লোকাল আইপি আর কি। ডকার, এটা ডকারও আছে। সো ক্লিয়ার সিএল, ক্লিয়ার। এখন আসছে ইন্টারফেস দেখার জন্য আইপি স্পেস এ, ইন্টারফেস এবং আইপি ইয়ে সহ সিআইডি আর ভ্যালু সহ আর কি দেখাবে। ঠিক আছে, ফিরে যদি আবার কমান্ড দিয়ে যায়, সো ইন্টারফেসের নেমটা ভালোভাবে আর কি ক্লিয়ারভাবে এখান থেকে বোঝা যায়, এবং আইপিটা, আইপি রেঞ্জটা। সো ইন্টারফেসগুলো আর কি দেখতে পারতেছি। তাহলে টেল স্কেল, আমার টানেলের ইথারনেট, এটা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস, মানে পিসি যখন নিজেকে কল করে তখন এটা দিয়ে আর কি কল করে। ঠিক আছে, সো ক্লিয়ার। তো তারপরে কি, পিং, পিআইএনজি, আমি নিজেকে যখন কল করব তখন আমার লুপ ব্যাক অ্যাড্রেস কত, 127.0.0.1। আমি যখন আমার নিজেকে কল করবো, এই যে প্যাকেট যাচ্ছে। ঠিক আছে, সো এটা গেল। এখন আছে ওপেন পোর্ট এবং সার্ভিস দেখার জন্য আমার নিজের ইচ্ছা। ঠিক আছে, ওপেন পোর্ট, এটা দিয়ে ডিরেক্টলি আমি হচ্ছে নেট স্টেট কার্নেল, যখন আমি এখানে কমান্ড দিই, ফিরে আবার কমান্ড দিই, আমার কী কী পোর্ট ওপেন আছে ইনপুটে আউটপুটে, সেগুলো আর কি দেখাচ্ছে। ঠিক আছে, তো ক্লিয়ার করে নিলাম। তারপরে কি, নেট স্টেটের নতুন ভার্সনের সংস্করণ, এটা বিশ্বের জন্য ইউজ করা হয় নতুন সংস্করণ। তো এসএস দিয়ে আর কি, নেট স্টেটের শর্ট কমান্ড আর কি। সো এটা ইউজ করার দরকার নেই, এই কমান্ডটা আর কি সব জায়গায় বেশি চলে, ওল্ড ভার্সনে চলে। নতুন ভার্সনে হয়তো বা দেখা গেল যে এটা ছাড়া চলে না, সেক্ষেত্রে অবশ্যই দুটো মনে রাখতে হবে। সো আমি যদি এটাও ইউজ করি এসএস, এখানে আমি শর্টভাবে ইউজ করছি, সো এটা গ্রাফ ইউজ, দেন এই যে সেম জিনিসই আসতেছে। সো ক্লিয়ার করার জন্য ক্লিয়ার কমান্ড। সবাই ট্রেস রাউট, TRACE আর ইউটি, ট্রেস রাউট যদি আমি এন্টার দিই, এখানে আমাকে হেল্প মেনু দেখাচ্ছে। সো আমি যদি এই কমান্ডটা এখানে আবার দিই, হেল্প মেনু, ট্রেস রাউট কমান্ডটা, এখন হচ্ছে আমি ট্রেস করব, একটা আইপির ট্রেস করব। সো সেক্ষেত্রে আমাকে কি কমান্ডটা দিতে হবে আসলে, ট্রেস রাউট OFFACCBD.com দিলাম। সো ডোমেনটা দেওয়ার ফলে এটা কোন কোন জায়গা থেকে কল হয়ে তারপরে ওই অ্যাড্রেস পর্যন্ত যাচ্ছে সেটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, কোথা থেকে শুরু করে কোন পর্যন্ত যাচ্ছে, মানে কোন আইপি থেকে কোন, মানে একটা আইএসপি থেকে আরেকটা আইএসপি, তারপরে এক জায়গা আর এক জায়গায় আর কি যাচ্ছে শেষ পর্যন্ত আর কি, স্টেপ বাই স্টেপ কোন আইপি থেকে কোন আইপি, মানে কয়টা আইপি হয়ে কয়টা রাউটার হয়ে সেটা আমার ওই ওয়েবসাইটে মানে পিং পাচ্ছে সেটা আর কি দেখাচ্ছে। তো ট্রেস রাউটটা এই কারণে ইউজ করা হয়। তারপরে এনএস লুকআপ, ডিএনএস রেকর্ড চেক করার জন্য। ঠিক আছে, সো আমরা যদি এখানে NSL লুকআপ, কি ব্যাপার,
এনএস লুকআপ কি ইনস্টল করা নেই? ও বানানি তো ভুল লিখছি, সরি। এনএস লুকআপ, সো ডিএনএস রেকর্ড। তো এখানে তো IPv6 এর অ্যাড্রেস দেখাচ্ছে, আর এইটা তো আমার আইপি। সো ডিএনএস রেকর্ড এখানে খুঁজে পাওয়া মুশকিল। তারপরে ডোমেইনের ইনফরমেশন চেক করার জন্য ডিগ কমান্ড। সো আমি যদি এখানে ডিগ কমান্ড ইউজ করি, এটা একটু ডিআইজি ডোমেইনের ইনফরমেশন চেক করার জন্য, এখানে আমার তেমন ইনফরমেশন পাওয়া যাবে না, সাইটটায় কোনো কিছু আমি পাবলিক করি না আর কি, ঠিক আছে। এখন হচ্ছে কার্ল কেন ইউজ করা হয়। সো আমরা একটু কার্ল ইউজ করে দেখি, সিডি নিউ ফোল্ডার, ঠিক আছে। ফোল্ডারের ভেতরে যাই, কার্ল কমান্ডটা আসলে কেন ইউজ করি। কার্ল কমান্ডটা সাপোজ অ্যাজ এ হচ্ছে আমাদের ওয়েবসাইটে এটা নিলাম, না কপি পেস্ট করে দিলাম এটা। তো ইন্টারফেসের যে আউটপুটটা সেটা আমাকে টার্মিনালে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। সো কার্ল আসলে এই কারণে ইউজ করা হয়। ও তো ওয়েবে রিকোয়েস্ট পাঠানোর জন্য সেক্ষেত্রে হচ্ছে এটা, এটা চেক করা যায় এখানে আবার। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে কাজ করি, সিএল ক্লিয়ার দিলাম কার্ল। সো যদি আমরা একটু ব্যাকে যাই, স্পেস মাইনাস এল দিই, রিকোয়েস্টটাও টার্মিনালে প্রিন্ট করছে। সো যে রেসপন্স দিছে এটার রেসপন্সটা তো পাইছে, বাট না এখানে দেখাবে না, সমস্যা নাই। আমরা একটা রেসপন্স পেলাম, এটা মূলত হচ্ছে কি ওয়েবে রিকোয়েস্ট পাঠানোর জন্য। আর ডাব্লু গেট কোনো এক্সাক্ট ফাইল ডাউনলোড করার জন্য ডাব্লু গেট ইউজ করা হয়। যেমন হচ্ছে আমরা এখানে এই ফাইলটা ডাউনলোড করব, সেক্ষেত্রে কী করতে হবে, ডাব্লু গেট কমান্ডটা, এই ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা ডাব্লু গেট কমান্ডটা ইউজ করতে পারি, সিএলইআর ডাব্লু গেট, ঠিক আছে। জাস্ট আমরা এটা ইউজ করলাম, এবার ওই ফাইলটা ডাউনলোড হবে। ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ফোল্ডারে যাই দেখি, নিউ ফোল্ডার কই না, না এটা না, আরেকটা নিউ ফোল্ডার আছে, এই যে নিউ ফোল্ডার এটা। সো এই যে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, বাট এখানে কিছু রেড করতে পারতেছে না। So, এইটা একটা সমস্যা এখানে। 27 MB, আচ্ছা একটা কাজ করি, এক্সিট দিলাম, সিডি নিউ ফোল্ডার দিলাম, দিয়ে এন্টার দিলাম, ডাব্লু গেট কমান্ডটা দিলাম, এবার দিয়ে ফিরে আবার কমান্ডটা, এখন রিড করতে পারার কথা, না তো হচ্ছে না, তো ফাইলে মিসিং আসছে। সো সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ডাউনলোড করে কাজ করতে হবে, নো প্রবলেম। ও এই যে এখানে রিড, তাও তো সেই ইয়েটা, এটা তো হবে না। পারমিশন রয়েছে রুট ইউজারের। তো এখন আমাদের নেক্সট স্টেপ কি, প্যাকেজ ম্যানেজমেন্ট কমান্ড। তো প্যাকেজ ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। তো প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য আমরা কী কী কমান্ড ইউজ করব এটা একটু দেখার বিষয়। সিএলইআর, ও সিএল ক্লিয়ার করলাম। আমরা হচ্ছে আমাদের লিনাক্স সিস্টেমটাকে আপডেট করব, যত প্যাকেজ আছে সব আপডেট করার জন্য এপিটি আপডেট, ইউপিডিএটি, ঠিক আছে।
এখানে সেক্ষেত্রে রুট ইউজার হয়ে নিতে হবে, সুডো সো পাসওয়ার্ড দিতে হবে। তো এপিটি ইউপিডিএটি আমি যদি আপডেট দিই, আমার এখানে আপডেট ফুলফিল আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস ইগনোর করে গেছে, সমস্যা নেই। তারপর আসছে কি, এটা রিপোজিটরি আপডেট কমান্ড, ঠিক আছে। প্যাকেজ আপডেট কমান্ড, এপিটি আপগ্রেড আমরা লিখতে পারি, এখানে যা আছে দিয়ে আপগ্রেড, আপগ্রেড আমরা দিয়ে এন্টার দিলাম। আমাদের আপগ্রেড হইতে বাকি নেই, সব আপগ্রেড আছে। এখন সাপোজ আমরা এই কয়টা কমান্ড আমি একসাথে দেবো, এপিটি আপডেট, তারপরে অ্যান্ড অ্যান্ড, প্রত্যেকটা কমান্ড আমাদের যতগুলো আমরা চাইলে একসাথে 10-20 হাজার কমান্ড এখানে দিতে পারি। শুধু প্রতিটা কমান্ডের পরে অ্যান্ড অ্যান্ড যোগ করে দিতে হবে, তারপরে এপিটি আপগ্রেড দিয়ে এন্টার দিতে হবে। আবার যদি চাই যে ইয়েস নো এইগুলো বারবার চাইতেছে, এগুলো আমি দেওয়ার ঝামেলায় যাব না, সেক্ষেত্রে -y স্পেস দিয়ে -yটা দিতে হবে লিনাক্সে, তাহলে ইয়েস নোর ঝামেলাটা থাকবে না। তো -yটা যদি আমি দিই, এই দুইটাই একসাথে এক্সিকিউট হবে কমান্ড, এবং হচ্ছে ওই পারমিশন চাইলে সে অটোমেটিক্যালি দিয়ে দিবে এখানে। এখন প্যাকেজ রিমুভের ক্ষেত্রে যদি আমি কথাটা বলি, এই যে এখানে প্যাকেজ রিমুভ, এপিটি রিমুভ ওই যে যে প্যাকেজ যে সার্ভিসটা চলতেছে ওই সার্ভিসটার নাম, ঠিক আছে। সার্ভিসটার নাম এপিটি অটো রিমুভ অথবা এপিটি আর এমওভি রিমুভ। অটো রিমুভও অনেক সময় দেওয়া লাগে, দেখছি যে এপিটি রুট ইউজার হয়ে এগুলো কিন্তু সবই রুট ইউজার হয়ে আপনাকে করতে হবে। তারপরে এন ম্যাপ যদি দিই, এন ম্যাপ, তো এন ম্যাপটা রিমুভ হয়ে যাবে। সো আমি চাচ্ছি না, না আমি রিমুভ করবো না। তারপর আছে কোনো আছে ফাইল, ডেবিয়ান ফাইল, টিপিকেজি ফাইল যদি আমি আছে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি একটা ডেবিয়ান ফাইল ডাউনলোড করি, এনিডেস্ক, এনিডেস্ক ডাউনলোড করলাম। এনিডেস্ক আমার লাগবে হচ্ছে কি লিনাক্স এডিশন। সো আমি হচ্ছে লিনাক্স এডিশনে গেলাম, লিনাক্স এডিশনে কোনটা নিব, এই যে ডেবিয়ান বেস হয়, এটা এটা যে কোনো একটা নিব। ডেবিয়ান বেস প্রথমে এটা দিয়ে দেখলাম, আচ্ছা ডাউনলোড তো আসে মনে হচ্ছে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আমি চাইলে এই টার্মিনাল ওপেন করে ভেতরে যেতে পারি, অথবা হচ্ছে এই যে এখানে এই ফোল্ডারে আসছে, আমি রাইট বাটন ক্লিক করলাম, টার্মিনাল হেয়ার, ঠিক আছে। সো আমি আগে সুডো সো দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, তারপরে এলএস কমান্ডটা দিলাম। এখন আসছে এনএডেক্সে, প্রথম দিকে গেলে পাওয়া যাবে এনএডেক্স, এই যে এটা ফোল্ডার আরেকটা ক্রিয়েট হয়েছে, এই যে এটা, ঠিক আছে। এটা যখন আমি হচ্ছে কপি, সিএইচ পারমিশন দিয়ে লাগে, সিএইচ এমওডি এমওডি প্লাস এক্স, পেস্ট দিয়ে দিলাম, এন্টার দিলাম। এবার এলএস দিয়ে যদি আবার কমান্ডটা দিয়ে, এখন যদি আমি প্রথম দিকে যাই, হ্যাঁ এই জন্য ছিল, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। পারমিশন দিলে না দিলে এরকম লাল কালার থাকে আর কি। এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ইনস্টল করতে চাই, যেহেতু ডেবিয়ান প্যাকেজ, ডেভ এক্সটেনশন আছে ডট, সেক্ষেত্রে ডিপিকেজি আইতে হচ্ছে ইনস্টল, ডিপিকেজি ডেবিয়ান প্যাকেজ ফুল ফর্ম, -i দিয়ে ইনস্টল, দেন হচ্ছে কন্ট্রোল পেস্ট। এখন যদি আমি এন্টার দিই, ওই ইনস্টল হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাকে হচ্ছে এই যে ডেবিয়ান ইরোরটা দিচ্ছে। এখন আমার এই ইরোর ফিক্স করতে হবে, এই ইরোর ফিক্স করতে গেলে আমাকে কি করতে হবে, এপিটি ইনস্টল, আমাকে কি করতে হবে, ডিপিকেজি। এখন লাস্টে আমাকে একটা স্টার জোড়ায় দিতে হবে, এই ডেবিয়ান প্যাকেজের পরে যা কিছুই থাকুক সেটা ইনস্টল হয়ে যাবে। এখানে ইনস্টল করাই আছে, তো আমি এর আগেও স্টার দিয়ে দিলাম একটা,
এখানে আছে কিনা বাকি, এখানেও অলরেডি ইনস্টল আছে, তার মানে কি এই ফাইলটাতে ঝামেলা আছে, সো এইটা হবে না। তো তাহলে কি করতে হবে, rm-rf ফোর্সফুলি এটা আনইনস্টল করতে হবে, মানে আগে রিমুভ করতে হবে। তারপরে আবার যদি যাই, এটাও রিমুভ করে দিলাম। তো এলএস এলএ আমরা ওইটার যে ভার্সন আছে ওইটা ইনস্টল করব। সো এলএস দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে আমরা হচ্ছে এটাতে যাই, এই যে সাপোজ আমরা এটা ডাউনলোড করে রাখছি, আচ্ছা 1 মিনিট। এখন হচ্ছে পরবর্তী, এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, এই জন্য আমি এটাই ইনস্টল করি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি dpkg -i দেন হচ্ছে পেস্ট, এটা দিলে দেখা যায়, ক্লিয়ার দেখা যায় এই যে ইনস্টলটা হয়ে গেছে অলরেডি কিন্তু, ঠিক আছে। এখন যদি আমি এখানে এনিডেক্স সার্চ দিই, এনিডেস্ক, এই যে এনিডেক্স চলে আসছে, ঠিক আছে। এখন এটাকে আমার রিমুভ করতে হবে, সেক্ষেত্রে apt remove এনিডেস্ক, এবার হচ্ছে ওয়াই প্রেস করলাম, এন্টার দিলাম, ও রিমুভ হয়ে গেছে এবার, ঠিক আছে। এখন যদি আমি আবার এনিডেক্স লিখে সার্চ দিই, আছে এনিলেক্সি আছে, নাই। তো এই গেল রিমুভ ডিপিকেজ এফেক্টটা। তো ওকে, এখন হচ্ছে কোনো কিছু ফাইন্ড করার পালা, ফাইন্ড গ্র্যাব। সো এটা একটা ফ্যাক্ট। তো সাপোজ আজ কোনো একটা ফাইল আমার খুঁজে বের করতে হবে, আমি একটু প্রথমে যাই সিডি, আচ্ছা ডাবল ডট দিয়ে ব্যাকে যাই, সিডি ডেস্কটপ ফোল্ডারে যাই, ডিই ট্যাব প্রেস করলাম, ওকে ক্লিয়ার করে নিই। তো find ফাইন্ড, ফাইন্ড কমান্ড দিয়ে আমি হচ্ছে সাপোজ ফাইল ডট টিএক্সটি ফাইলটা খুঁজে বের করতে হবে, এটা দেওয়া যেতে পারে, অথবা ওকে আমার ফাইল, শুধু ফাইল খুঁজে বের করতে হবে। শর্টকাট সবচেয়ে বেটার উপায়, সাপোজ আজ ফাইল ডট টিএক্সটি ফাইন্ড কমান্ড দিলেও, ফাইন্ড হচ্ছে একটা টুলস কোনো কিছু খুঁজে বার করার জন্য, /s রুট ডিরেক্টরি দিয়ে একবারে অল ডিরেক্টরি, /s দিয়ে বোঝানো হচ্ছে পুরো রুট ডিরেক্টরি, মানে পুরো উম, মানে ওই রুট সিস্টেমে যা আছে সব কিছু বোঝাইতেছে। -m ও স্পেস মাইনাস নেম, সরি এনএম, নেম এম মাইনাস নেম, ফাইল নেম টিএক্সটি। তো আমি এখন এন্টার দিলাম, ও যদি থাকে কোনো জায়গায় ও নিজে খুঁজে দিব। এই যে এখানে একটা পাইছে এত এই ফোল্ডারের মধ্যে, পাওয়া পসিবল, এটা আসলে খুঁজে পাওয়া পসিবল না নর্মালি, ঠিক আছে। ও আমাকে খুঁজে দিচ্ছে, আমার কষ্ট করার কোনো ঝামেলা নেই, কোনো টুলস ইনস্টলের ঝামেলা নেই। সো সে পাইছে হচ্ছে দুইটা, নিউ ফোল্ডারের মধ্যে ফাইল ডট টিএক্সটি পাইছে একটা, আর এই যে রুট ইউজারের ভেতরে কোন কত ফোল্ডারের মধ্যে, রুট পিক ফোল্ডারে গেছে, গো ফোল্ডারে গেছে, প্যাকেজ ফোল্ডারে গেছে, মোড ফোল্ডারে গেছে, তারপরে আবার github.com-এ গেছে, তারপরে প্রজেক্ট ডিসকভারিতে, তারপরে এই যে আরও ডিএনএস সিএমডি কতগুলো ফোল্ডার পার করে এসে ফাইলটা পাইছে, আর এখানে অল্প কয়েকটা। সো এই গেল ফাইল খোঁজার ফ্যাক্টটা। তারপরে কি, গ্র্যাপ, টেক্সটে প্যাটার্ন খুঁজে বাই করার জন্য মূলত। সো এই গ্রাফটা এখানে না করে আমরা কাজের ক্ষেত্রে যাই দেখব, এটা আসলে সবচেয়ে বেস্ট হয়। ওকে, শর্টটাও আমরা কাজের ক্ষেত্রে যাই দেখবো, ইউনিকটাও আমরা কাজের ক্ষেত্রে, ডুপ্লিকেট রিমুভ করার জন্য ইউনিক ইউজ করা হয়, সো এটা আমরা কাজে করব। আমরা যদি হচ্ছে wc-l, এটা কেন ইউজ করা হয়, wc-l, তো আমরা যদি ls ইউজ করি, এটা হচ্ছে যে কতগুলো ওয়ার্ড সংরক্ষণ করা আছে বা কতগুলো লাইন,
মূলত লাইন গণনা করার জন্য ইউজ করা হয় ডাব্লিউ সি মাইনাস এল। এই যে এক্স আছে ইউআরএল এ এখানে নাই, যেহেতু আমরা হচ্ছে অন্য একটা ফাইল খুঁজে বার করি। এটাই, এটাতে পেলোড কতগুলো আছে আমরা একটু চেক দিই, দিয়ে দিলাম ইন্টার। 299টা লাইন আছে এখানে, ঠিক আছে। সো এখন আছে এই লাইনে প্রথম, ওকে, এই এই ফাইলটার প্রথম 10 লাইন কি কি আছে সেটা দেখার জন্য আমাকে কি কমান্ড দিতে হবে? সো প্রথম 10 লাইনে দেখার জন্য সেক্ষেত্রে আমাকে কমান্ড দিতে হবে হেড, এসিএডি মাইনাস এন, তারপরে 10 দিয়ে ফাইলটা এন্টার করে দিলাম। প্রথম 10 লাইনে যা যা আছে আমাকে তাই দেখাচ্ছে। এখন আমি হচ্ছে শেষের 10 লাইন দেখার জন্য কি করতে হবে? এটা যা কমান্ড দেবো কি টেল, টেল শেষের 10 লাইনে কি আছে সেটা আমাকে দেখাচ্ছে। আমি এখানে চেঞ্জ করিনি কোনো, জাস্ট টেল কমান্ড দিছে। উপরটা ছিল হেড কমান্ড, প্রথম 10 লাইন। শেষের 10 লাইন দেখার জন্য কি করতে হবে? টেল কমান্ড, যা আছে তাই থাকবে, জাস্ট টেল কমান্ড। এখন আমি পুরো যদি হচ্ছে ক্যাট কমান্ড দিয়ে ওই ফাইলটা দিয়ে আমি পুরোটা যদি দেখি, যে এখানে খেয়াল করেন যে অ্যালার্ট অ্যালার্ট এই যে অন এইটা আছে, আর এই যে প্রথম 10 লাইনে কি স্ক্রিপ্টের দুইটা। সো আমরা যদি এটা এখন এটা দিয়ে দেখি, এই যে শেষের দিকে কিন্তু এই যে অ্যালার্ট অ্যালার্ট, ঠিক আছে। এখন যদি আমরা প্রথম দিকে যাই, প্রথম দিকে যাই, এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, ঠিক আছে, প্রমাণ মিলছে। এই গেল ফ্যাক্ট। এরপরে হচ্ছে তো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং এর কমান্ড যেগুলো আছে, সো এইগুলো আমরা পরে দেখব। সো এই গেল কমান্ডের ফ্যাক্ট। না, আপনারা সবাই একটু বেশি বেশি করে কমান্ড এবং লাইন পারমিশন এগুলো বেশি বেশি করে চেক করবেন। এটা এক্সপেকটেশন থাকবে, চাইলে যারা হচ্ছে মানে সিএইচ এক্সাম দেবেন তারা এই জিনিসগুলো আসলে পড়া লাগবে, ঠিক আছে। সো এখানে যতগুলো হচ্ছে দেওয়া আছে কোশ্চেন, সবগুলো পড়তে হবে, ঠিক আছে। না পড়লে কিন্তু প্রায় এখানে প্রায় 1000 খানিক কোশ্চেন আছে। সো এগুলো পড়তে হবে, এগুলো সবই প্রিমিয়াম এডিশন, সো অবশ্যই পড়তে হবে। আর সাথে সাথে দেওয়ার সাথে কালকের মধ্যে ডাউনলোড হয়ে যাওয়া চাই, ঠিক আছে। এটা যেন এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়া চাই। এই লিঙ্ক কিন্তু পরে না কাজ নাও করতে পারে, বলে দিলাম কিন্তু আগে থেকে, ঠিক আছে। সো ডেমো কোশ্চেন এই জায়গায় অনেকগুলো দেওয়া আছে। যদি সিএইচ মাস্টার্স এক্সাম দিতে হয়, প্র্যাকটিক্যাল উইথ এই যে থিওরি দুটাই মিলে সিএইচ মাস্টার্স, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে যে থিওরি যদি এক্সাম দিতে হয় ঠিক কোশ্চেন, তো সেক্ষেত্রে এটা হচ্ছে 4 ঘন্টার, আর হচ্ছে প্র্যাকটিক্যালটা 6 ঘন্টার। আমি দিয়েছিলাম 4 ঘন্টা, আমি কভার করছিলাম। 4 ঘন্টায় আমি আমার স্কোর 200-র মধ্যে ছিল 190। তো আমার স্কোরটা দেখাই, একটা কোশ্চেন শুধুমাত্র আমি হচ্ছে কি বলবো, মানে আমি একটু আসলে ভয় পেয়ে গেছিলাম লাস্টের দিকে, ওই একটা কোশ্চেন হবে কি হবে না এটা নিয়ে। আসলে ফার্স্ট টাইম এক্সাম দিয়ে তো, ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, আমি প্রথমবারে আমি একই ইস্যু দিছিলাম। এই যে আমার স্কোর 200-র মধ্যে আছে 190, ঠিক আছে। সো এই যে প্র্যাকটিক্যালটা আমার দেওয়া। সো আমি মনে করি না যে থিওরি দিয়ে আসলে কোনো লাভ যদি প্র্যাকটিক্যাল কাজ না জানা যায়। তো থিওরি যেটা দেয় যারা দেয় আর কি, ঠিক আছে, এই থিওরির দাম পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিক্যাল পারফর্ম না করেন তাহলে কিন্তু ওখানে কিন্তু সবসময় মনিটর হয়, ঠিক আছে। থিওরি একটা দেখার সুযোগ থাকে, মানে নকল করার একটা সুযোগ থাকে, কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ওখানে নকলটা মানে যেহেতু ক্যামেরা অলওয়েজ সামনে থাকে, সো নকল করার কোনো ওয়ে নাই। যদি কিনা সে আগে থেকে প্র্যাকটিস না করে, সেইভাবে প্রিপেয়ার যদি না হয়, প্র্যাকটিক্যালটা পাস করা খুবই মুশকিল। সো সেক্ষেত্রে সে থিওরিটা পাস করলে শুধু থিওরির সার্টিফিকেটটা পাবে, প্র্যাকটিক্যাল না পাস করলে, দুইটা একসাথে পাস না করলে ততক্ষণে সে মাস্টার্সের সার্টিফিকেটটা পাবে না, ঠিক আছে। আর এখন তো হচ্ছে ফেসবুকে দেখি সিএইচ থিওরির যে এক্সামের যে ওইটারই ছড়াছড়ি চলে, কাজ পারে না অনেকেই দেখি। কী তো বলে ডিজিটাল ফরেন্সিক, তারপরে সক, তারপরে হচ্ছে কি জানো, এই যে সিএইচ বলে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, যে বলে মুখ ফুটে তাফালিং। আসলে মূলত হচ্ছে ওরা হচ্ছে যদি কিনা যে আমি যেটা সার্টিফিকেট দেখালাম, ঠিক আছে,
অবশ্যই সার্টিফিকেটে, যদি সার্টিফিকেট এই টাইপের হয়, কই গেল, এই ফোল্ডারে যাই, সার্টিফিকেট যদি এই টাইপের হয় লেখাই থাকবে সিএস প্র্যাকটিক্যাল, অথবা এই যে মাস্টার্স লেখাই থাকবে। যদি সিএস প্র্যাকটিক্যাল অথবা মাস্টার্স যদি লেখা লেখা না থাকে, সার্টিফিকেটের ধরনটা যদি অন্য টাইপের হয়, তাহলে বুঝতে হবে ওটা কিন্তু থিওরি এক্সাম। আর সে কনফার্ম অবশ্যই হচ্ছে নকল করে পাশ করেছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাংলাদেশে এখন এই এক্সামের খুবই ডিমান্ড চলতেছে। তো এই গেল ফ্যাক্ট। আমরা হচ্ছে একটা কাজ করি, এখন হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে সবাই একটু বলতে পারেন, বলেন কারো যদি কোনো কোশ্চেন থাকে। যা শিখালাম এটার ভেতরে কারো যদি কোনো কোশ্চেন থাকে, এনিওয়ান? কোনটা? এখানে আছে? ট্রাই করে দেখতে হবে, আমি দেখি নাই কখনো। আই থিঙ্ক, মনে হচ্ছে। ও, আচ্ছা, ল্যাব প্র্যাকটিসের জন্য যা যা লাগে, ল্যাব সেট আপ সব কিছু আমি দিব, টেনশন করার কিছু নাই। এগুলো নিয়ে আপাতত হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য আমি কিন্তু এখন স্লো যাচ্ছি, ঠিক আছে? যারা নতুন, আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে কার নেওয়ার ক্ষমতা কতটুকু, আমি জাস্ট এটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? জাস্ট এটা যখন বুঝে যাব তখন কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়বে। কিন্তু আমি এখন প্রথম দিকে আপনাদের হয়তো কম দিচ্ছি প্যারা, কিন্তু এরপরে কিন্তু খুবই প্যারা চলবে যখন বড় বড় রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক চলবে, মানে নেটওয়ার্ক বেস। সিএইচ হচ্ছে কি, নেটওয়ার্ক বেস অ্যাটাকের জন্য ঠিক আছে, বাট রিয়েল পেনিট্রেশন টেস্টিং আসলে এখানে আমি বলবো যে নাই বললেই চলে। এখানে যে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন বেস যে অ্যাটাক, আসলে সেটা হচ্ছে ল্যাব বেসড সম্পূর্ণ। এখানে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকে আর বাকি সব রিয়েল ওয়ার্ল্ড আর সব কিছু ঠিক আছে, শুধু এই তফাৎটা এখানে যে পেনিট্রেশন টেস্টিংয়ের যে ফ্যাক্টটা কিংবা বাগ হান্টিংয়ের ফ্যাক্টটা এখানে ইথিক্যাল হ্যাকিংয়ের এই পার্টটাতে নাই, ঠিক আছে? যেটা আছে সম্পূর্ণ ল্যাব বেস, ল্যাব আর রিয়েল ওয়ার্ল্ড সম্পূর্ণ কিন্তু আলাদা। এখান থেকে হচ্ছে সব টাইপ অফ ওয়াচ টপ টেনের আর কি যে টাইপ অফ অ্যাটাকস, সেটা আর কি থিওরি বেজে আপনারা সবাই হচ্ছে ভালো করে জেনে যাবেন, এটা বলতে পারি। থিওরি প্র্যাকটিক্যালও জেনে যাবেন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে পারফর্মের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হইতে পারে। সেক্ষেত্রে আসলে ওটার উপরে পেনিট্রেশন টেস্টিংয়ের উপরে আর কি আলাদা কোর্স করা লাগে, যেটা সত্য কথা। সিএইচ এবং পেনিট্রেশন টেস্টিং বাগ হান্টিংয়ে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা সেক্টর, এটা বুঝতে হবে। আসলে সবাই এই জায়গাটায় গোলায় ফেলায় যে হচ্ছে সিএইচ এবং হচ্ছে পেনিট্রেশন টেস্টিং দুইটাকে যখন আর কি মানুষ একসাথে করে কোর্স মানে চালাইতে যায়, সেটা আসলেই জগা খিচুড়ি অবস্থা হয়ে যায়। এটার সাথে এইটা মিলানো যাবে না, ঠিক আছে? এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা নেটওয়ার্ক বেসড সম্পূর্ণ, নেটওয়ার্ক বেস অ্যাটাকস হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর আন্ডারে পড়ে। আর যখন ওয়েব অ্যাপ্লিকেশন বেস কিংবা অ্যাপ্লিকেশন বেস যখন হয়, তখন সেটা যে পেনিট্রেশন টেস্টিং এর আন্ডারে চলে যায়, ঠিক আছে? সো এই জিনিসটা একটু সবার মাথায় রাখতে হবে, দুইটা আলাদা জিনিস। কেউ যদি অ্যাডভান্স ইথিক্যাল হ্যাকিংয়ের আন্ডারে যদি পেনিট্রেশন টেস্টিংয়ের পার্ট ঢোকায়, তাহলে বলবো ঝামেলা আছে, তার মাথায় সমস্যা আছে, ঠিক আছে? তো এইটার সাথে এইটা যখন জড়ানো হবে, তখন একটা স্টুডেন্ট শেষ পথে যায় কনফিডেন্স লেভেল ফার্স্ট অফ অল জিরো হবে। তারপরে হচ্ছে কনফিডেন্স লেভেলই শুধু না, লাস্টে দেখবে কি যে এত কিছু শেখার পরে আর নিতে পারতেছি না, ব্যাস আমাকে দিয়ে হবে না, শেষমেশ এরকম একটা ফিল চলে আসবে মনের ভেতরে। হয়তো সে মুখ ফুটে বলবে না, যখন টিচার জিগাবে যে তোমার তো এই শিখাইছে এই শিখাইছি, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন ওয়াশের ফ্যাক্ট, যে তোমাকে এত এত কিছু শিখাইছি, তো পারা কথা, তো এতদিনে কি করছো, তোমাকে প্রশ্ন দিয়ে কনফিউজ করে ফেলাবে। কথা কি আমি বুঝাইতে পারছি প্রত্যেককে? সো এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট। তো এখানে হচ্ছে আমি এটা একটু পুশ করে দিই।